মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে স্বজনদের সাক্ষাৎ, জেল গেট সহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। রিভিউ আবেদন খারিজের আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন কাল। মহামান্য আদালতের আদেশ পাইনি, আইনি যত সুবিধা আছে বিধিবিধান আছে এগুলোকে অনুসরণ করেই আমরা আমাদের কার্যক্রম চালাব। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। জেল কোর্টের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। বনানীতে ছোট ছেলে কোকোর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। ঝড়ে বিলবোর্ড পড়ে আর যেন প্রাণহানি না হয় তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জরুরি বৈঠক, 7 দিনের মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ। এবং রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে 4 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছেন বলছে পুলিশ। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ আদেশে এখনো সই করেননি বিচারপতিরা। আগামীকাল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, লিখিত রায় হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। এর আগে সকালে ফাঁসির রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে আলবদর নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড রিভিউয়ের রায়ে বহাল থাকার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরপর কামারুজ্জামানের সাথে সাক্ষাতের জন্য তার পরিবারের কাছে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। সোমবার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মাননীয় আপিল বিভাগ পরিষ্কার বলে দিয়েছেন যে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে জেল কোর্টের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। আর কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, রিভিউয়ের রায়ের কপি হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা। মহামান্য আদালতের আদেশ পাইনি, যার জন্য কার্যকর শুধু নয় আমরা কোনো কার্যক্রমই থাকছি না। আইনি যত সুবিধা আছে বিধিবিধান আছে এগুলোকে অনুসরণ করেই আমরা আমাদের কার্যক্রম চালাব। কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে সন্ধ্যায় স্ত্রী, ছেলে মেয়ে সহ পরিবারের 12 জন সদস্য কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা করেছেন। যদিও এর আগে কামারুজ্জামানের সাথে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে তার আইনজীবীরা আবেদন জানালেও অনুমতি পাননি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন, জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। এমন প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রিভিউয়ের রায়ে এখনো স্বাক্ষর করেননি সংশ্লিষ্ট 4 বিচারপতি। এর আগে সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এর রায়ের ফলে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কামারুজ্জামানের আর কোনো পথ খোলা নেই। উনি যদি মার্সি পিটিশন করেন, প্রাণ ভিক্ষা চান, সেক্ষেত্রে এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এবং রাষ্ট্রপতির কাছ থেকে যদি সেটা প্রত্যাখ্যাত হয় বা উনি যদি কোনো দরখাস্ত না করেন
তারপরেই ঠিক করা হবে কোন দিন তার এই দ্বন্দ্ব কার্যকর করা হবে। উচ্চ আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনেরা। সোহাগপুরের গণহত্যা, এত নৃশংস গণহত্যা, সেই গণহত্যার বিচার এত বছর পরে একটা চূড়ান্ত রূপ পাইল। দেশবাসী আনন্দিত, আমি মনে করি মুক্তিযোদ্ধারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত সেই সোহাগপল্লীর বিধবারা। গত ৩রা নভেম্বর আলবদরের এই নেতার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত ১৯ ফেব্রুয়ারি কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামাত নেতা কামরুজ্জামানের মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ মে মানবতা বিরোধী ৭টি অপরাধের মধ্যে ২টি অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এবার দেখে নেওয়া যাক ৭১-এ কামরুজ্জামানের দ্বারা সংঘটিত অপরাধের আদ্যোপান্ত। ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের বৃহত্তর ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন জামাত নেতা কামরুজ্জামান। তার নেতৃত্বে আলবদর বাহিনী গঠন করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা হয়। কামরুজ্জামানের নেতৃত্বে ৭১-এর ২৫শে জুলাই শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুরে চালানো হয় গণহত্যা। ১৪৪ জনকে হত্যার পাশাপাশি ধর্ষণ করা হয় অসংখ্য মা বোনকে, যে গ্রাম বর্তমানে বিধবা পল্লী নামে এখনো পরিচিত। এখন আছে কুখ্যাত সে কামরুজ্জামান, সে এমন কোনো কাজ করে নাই যেটা দুঃখের সাথে বলতে হয় এটা মানুষ করতে পারে না, এটা অমানসিক। প্রয়াত সুরেন্দ্রমোহন সাহার একটা নয়নীবাজারে একটা তার বাসা আছে, এই বাসা তো ফলায় যায়। তারপরে তখন ওই বাসায় ও মানে দখল নেয় সেখানে টর্চার সেল এইটা গঠন করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিকে ধরে এনে শেরপুরের মৃগী নদীর উপর শেরি ব্রিজে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের ডাক বাংলোকে করা হয় নির্যাতন ক্যাম্প। হত্যা করা হয় বদিউজ্জামান, আব্দুল হান্নান, দারা সহ ২০ জনকে। কামরুজ্জামান এবং তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ধরে এনে রাজাকার আলবদরের প্রশিক্ষণ দিত। তাদেরই একজন মোহন মুন্সি। সে সময় তার দায়িত্ব ছিল টর্চার সেল পাহারা দেয়া। তার বর্ণনায় উঠে আসে কামরুজ্জামানের পৈশাচিক নির্যাতনের নানা বর্ণনা। বদর বাহিনী আর ওই যে রাজাকার গুলি করানো লাগবো, সুজা কথা। আচ্ছা, যদি উমরা গেছে গা ওটি দে হিন্দু ডাইনে কলেমা পরে তার উপরে গুলি করছে ঠিক কামরুজ্জামান। আলবদরের এই নেতার বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হলেও সোহাগপুরে গণহত্যা এবং গোলাম মোস্তফাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল ২। বাকি ৩টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। গত বছরের ৩রা নভেম্বর কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে ১৯ ফেব্রুয়ারি কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কামরুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি। এর মধ্যে চট্টগ্রামে মোট ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শহরে ৩ প্লাটুন এবং জেলার জামায়াত শিবির অধ্যুষিত সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগড়ায় বাকি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে বিজিবির ৪টি অস্থায়ী ক্যাম্পকে সতর্ক অবস্থায় রাখা হয়। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরসরাই অংশে ৩টি এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ১টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় অভিযুক্ত জামাত নেতার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে বিকেল ৫টার দিকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ টিএসসি হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় জামাত নেতা কামরুজ্জামানের রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে গণ অবস্থান করবে বলে ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। যেহেতু ইতিমধ্যেই এই রাজাকার যথেষ্ট সময় পেয়েছে, বিভিন্নভাবে সুযোগ পেয়েছে, সুতরাং আর কাল বিলম্ব না করে অবিলম্বে এই রাজাকারের রায় কার্যকর করা হবে, সেটাই আমাদের প্রত্যাশা। এদিকে কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সারা দেশে মঙ্গল ও বুধবার হরতালের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। সন্ধ্যা ৬টায় বেগম জিয়া বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছেলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্বজনরা উপস্থিত ছিলেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২:৩০টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোকো।
এরপর 27 জানুয়ারি তার লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়। সামরিক কবরস্থানে অনুমতি না মেলায় আরাফাত রহমান কোকোর মরদেহ দাফন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থানে। রাত 11টার সময় আরো থাকছে। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। নেই খাবার পানীয়, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জল, স্থল এবং রেলপথ ব্যবহারের সুযোগ রেখে বাণিজ্য চুক্তি সই হচ্ছে ভারতের সাথে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও বরিশাল এবং হাওড় বেষ্টিত নেত্রকোনা, এই 3 জেলার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সময় সংযুক্ত ছিল ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের দুর্ভাগ্য যে এই জ্বালাও পোড়াও নানা ধরনের সন্ত্রাসী জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজে এই ধরনের ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সেই ব্যাপারে আপনারা যথাযথভাবে পদক্ষেপ নেবেন। প্রত্যেক উপজেলা আমাদের ফায়ার সার্ভিস স্টেশন করার কথা। প্রত্যেকটা জেলা হাসপাতালে পর্যায়ক্রমিকভাবে আমরা বার্ন ইউনিট করে দেব। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক, যেখানে অনুমোদন দেওয়া হয় ভারত বাংলাদেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ার। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষে দুই দেশের আপত্তি না থাকলে আপনা আপনি এই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। আগে ছিল চুক্তির মেয়াদ 3 বছর, এখন থেকে এটা হবে চুক্তির মেয়াদ 5 বছর হবে এবং অটো রিনিউয়াল। তবে যদি কোনো পক্ষ রিনিউয়াল করতে না চায়, তাহলে এটা নোটিশ দিয়ে রিনিউয়াল নাও করতে পারবে। এছাড়া দ্য পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-র খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা, যেখানে 1908 সালের বন্দর আইনে যোগ করা হয়েছে নতুন ধারা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নৌবন্দর সচল রাখার জন্য নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হলে তার লিগ্যাল প্রোটেকশন দেবে নতুন এই ধারাটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই বাংলাদেশ সফরে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে দুই দেশের জনগণের কল্যাণে ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে একথা জানান সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা মেহতা। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন সুজাতা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শেখ হাসিনার নেতৃত্বে আরও নতুন মাত্রা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। রাজধানীর ভাসান থেকে পুলিশের উপস্থিতিতে আনোয়ার দেওয়ান নামে এক ইতালি প্রবাসীকে 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী নীলা দেওয়ানের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা পুলিশের সহায়তায় আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়ে মারা গেছেন আনোয়ার।
প্রবাসী স্বামী আনোয়ার দেওয়ানের সঙ্গে শিগগিরই 16 মাসের সন্তানকে নিয়ে ইতালি যাওয়ার স্বপ্ন বুনছিলেন স্ত্রী নীলা দেওয়ান। এক সকালের ঘটনা পাল্টে দিয়েছে সব। নীলার অভিযোগ, সম্পদ হাতিয়ে নিতে কিছু আত্মীয় পুলিশের উপস্থিতিতে আনোয়ারকে 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। মাত্র বাবা ডাকছিস রে, বাবা বাবা করে ষড়যন্ত্র, পুরাটা ষড়যন্ত্র। আমার স্বামীরে মাইরা ফেলাইছে ওরা সবাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ফজরের নামাজের সময় স্থানীয় মসজিদের নামকরণ নিয়ে আনোয়ারের সাথে তার চাচাতো চাচা ইব্রাহিম দেওয়ানের হাতাহাতি হয়। আনোয়ারকে শায়েস্তা করতে ইব্রাহিম দেওয়ানের শতাধিক লোক পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ারের বাসায়। পুলিশ উপরে যাওয়ার ঘণ্টাখানেক পর 4 তলা থেকে আনোয়ারকে নিচে পড়তে দেখেন তারা। দপ করে শব্দ হয়েছে, পরে আমরা চিল্লানি দিছি, পরে দিয়ে আনার সেটা পড়ে গেছে। যারা ধাক্কা দিছে এইভাবে হাত দেখা গেছে। আনোয়ারের ফুফাতো বোন জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পেছন থেকে ধাক্কা খাওয়ার কথা বলেছেন আনোয়ার। আপনার কোনো ভয় নাই, আমরা নিরাপত্তা ভাবে নিয়ে যাবো। আল্লাহ কইতেছে কি তখনই আমার পিছ দিয়ে ধাক্কা দিছে, ওই জ্বালানোর ওই সাইডে নিয়ে আমার ধাক্কা দিয়ে ফেলেছে। আমি তার পিছন দেখি নাই কেটা, এই কথাটা কইয়া পরে যে একটু পরে মারা গেল। তবে ভাষান্তেক থানার ওসি এবং জেএসআই এর নেতৃত্বে পুলিশ আনোয়ারের বাসায় গিয়েছিল। তিনি বলছেন অন্য কথা। আমার অফিসাররা ওখানে অবস্থান করাকালেই সে বলতেছে যে প্রসাব করতে যাবে। সে প্রসাব করার কথা বলে সে বের হয়ে ছাদের উপরে উঠছে। এর মধ্যে শুনে যে নিচে লাফ দিছে। পরিস্থিতি টেকেল করার জন্য আমি নিচে আসছি। নিচে আসার পরে আমি এই ঘটনা শুনলাম যে এরকম পড়ে গেছে। এখন কিভাবে পড়ছে ভাই এটা আমি সঠিক বলতে পারবো না। ওই টাইনা নিয়ে ওরা যাইতেছে ওর মধ্যে, আর পুলিশ বলতেছে আপনার হাজবেন্ড আমি নিচে ইয়ার মধ্যে মাইকের মধ্যে উঠাই দিব, ওরে বাসায় আমি আমার থানার মধ্যে নিয়ে হেফাজতে নিব, এটা বলছে রাজাউল ভাই বলছে। এটা আনোয়ার দেওয়ানের মৃত্যু নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা উন্মোচন করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় কালবৈশাখী আর ভারী শিলাবৃষ্টিতে মারা গেছেন 3 জন, বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা ঘরবাড়ি। এছাড়া শিলাবৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এই অবস্থায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন নিয়ে চিন্তিত হলেও দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। কুষ্টিয়া থেকে SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ভাঙা গাছ আর বিধ্বস্ত ঘরবাড়ি, শেষ সম্বলটুকু হারিয়ে মানুষগুলো চোখে মুখে শুধুই হাহাকার। একদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, অন্যদিকে ভারী শিলার আঘাত। রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে গোটা সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা। দুমড়ে মুচড়ে গেছে ফসলের ক্ষেত, নষ্ট হয়ে গেছে লিচু, কাঁঠাল সহ নানা ফলদ গাছ। খুঁটি ও গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা। রাত 3:30টার দিকে ঝড় বৃষ্টি শিল সব একদম ঘর বাড়ি কিছুই নেই, সব ভুইদি ধরেন পানিতে। এখন বাড়িতে মানে 5-6 কাটা পেঁয়াজ তুলে তো সবই এরকম অবস্থা। হঠাৎ শিলাবৃষ্টি হয়ে আমার 300টা আম গাছ ছিল শেষ হয়ে গেছে এবং গোটা 50 লিচু গাছ, মেহগনি গাছ কিছু ভাঙেছে। তবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুমারখালী অঞ্চলের দক্ষিণাঞ্চলের এমন কোনো অঞ্চল নেই, গ্রাম নেই যে গ্রাম ক্ষতিগ্রস্ত হয়নি। অবিলম্বে তাদের অর্থনৈতিক সাহায্য, টিন এবং অর্থনৈতিক সাহায্য, এই দুইটা এই মুহূর্তে জরুরি প্রয়োজন। রোববার রাতের এই ঝড়ে 3টি উপজেলার অন্তত 3000 বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে 1.5 শতাধিক পরিবার। সময় সংবাদ, কুষ্টিয়া। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে রবিউল ইসলামের ছবি এবং মাজেদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের 2 দিন পরেও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বগুড়ার বিভিন্ন প্রান্ত। ঝড়ে ভেঙে পড়েছে বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, ফসলি জমি। বিপর্যস্ত পরিবারের অনেকে এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নেই খাবার, রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। ঘরতে এক মুঠ অন্ন নেই, আমি কি যে কি করি। ছেলে বাড়ি ঘর দুয়ার গাছপালা মুঠ ভাঙ্গে উড়ে নিয়ে গেছে। স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তাই আমি এখন থাকারও থান নাই। আমাদের ঘরের চাল ছিটাছিটি করে কোথায় কোন জায়গায় লেগে ফেলাই দিছে খুঁজে পাওয়া যায়নি। একটা ঘর নেওয়া যায়নি, একটা ঘর নেওয়া গেছে, বারান্দাটা ছিল, বারান্দাটা মাটি দিয়ে শুয়ে পড়ে গেছে।
এদিকে গ্রামের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে এখনো লন্ডভন্ড হয়ে আছে জেলা শহরও। রাস্তার বিলবোর্ড ভেঙে পড়ে কিংবা বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে শহরবাসীর দুর্ভোগ চরমে। কারেন্ট নাই, আমাদের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। কারেন্ট একবারই নাই, মানে একদম বিচ্ছিন্ন। আমার ঝড় এসে আমার ঘর বাড়ি সবকিছু একবারে ভাঙে তছনছ হয়ে গেছে। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা গেলেও উপজেলাগুলোতে বিদ্যুৎ পৌঁছাতে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 70% এলাকা বিদ্যুৎ সরবরাহ কাল রাতের মধ্যে চালু করছি। বাকি এলাকার বিদ্যুৎ সরবরাহ আমরা আশা করি আজকের মধ্যে মোটামুটি সম্পন্ন করতে পারবো। পিডিবির যে এলাকাগুলো সেই এলাকাগুলো। পল্লী বিদ্যুতেরটা ওদের কথা আমি বলতে পারবো না। এদিকে নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে। 10টি উপজেলায় 50 মেট্রিক টন খয়রাতি চাল বিতরণের নিমিত্ত বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে আরও বরাদ্দ প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 91,894টি ও বাড়িঘর ভেঙে গেছে 98,968টি। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, বগুড়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে 7 দিনের সময় দেওয়া হয়েছে। বিকেলে উত্তর সিটি কর্পোরেশনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় বিলবোর্ড স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি ও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া বিলবোর্ড স্থাপন না করতে বিভিন্ন সরকারি সংস্থা ও হোল্ডিং মালিকদের অনুরোধ জানানো হয়। এছাড়া কালবৈশাখী ঝড়ের এই মৌসুমে সব বিলবোর্ডের অবকাঠামোগত ত্রুটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়। একজন লোকে যেন মারা না যায়, তো সেই ব্যবস্থা হিসাবে আমরা প্রথমে বলেছি যে আমাদের যে বৈধ বিলবোর্ড আছে, বৈধ বিলবোর্ড তো একটা স্ট্রাকচারাল ডিজাইন বা একটা শৃঙ্খলার মধ্যে তারা আছে। আমরা প্রতিটা বিলবোর্ড 600 স্কয়ার ফিটের বেশি হবে না। যত বড় বিলবোর্ড হবে তত বেশি সে বাতাস কাটবে এবং সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 7 দিন সময় ওনারা নিয়েছেন। ওনারা বলেছেন যে ওনারাও আমাদেরকে সাহায্য করবেন অপসারণের জন্য। নির্বাচন কমিশনাররা সমন্বিতভাবেই সিটি নির্বাচনের সকল বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এদিকে 11, 12 ও 13 এপ্রিল আসন্ন 3 সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্যান্য যারা আছে সবার সাথে আমরা মত বিনিময় করব। 11 তারিখে চিটাগং উত্তরটা হয়তো 12 তারিখে এবং ঢাকা দক্ষিণটা হয়তো 13 তারিখে আমরা করব। সিইসি সহ আমরা 5 জন কমিশনার একত্রে বসে সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সমন্বয় সাধন করি, সব কাজ করছি। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানি শেষে সাংবাদিকদের বলেন, পরবর্তীতে মিন্টুর সঙ্গে আলোচনা করে আপিল বিভাগে যাওয়ার কথা চিন্তা করবেন তারা। তার যিনি সমর্থন করেছেন তিনি ওই এলাকার ভোটার না, এবং যেহেতু এটা আইনের একটি ব্যত্যয় ঘটে গেছে, হাইকোর্টেও এটাকে ওই দুইটা রায়েরকে হস্তক্ষেপ করার মতন কোনো কারণ নাই। তাই আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আজকে আদালত এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আব্দুল আমির সাহেবের সঙ্গে কথা বলবো, আমরা কথা বলে হয়তো যদি উনি যেতে চান তাহলে অবশ্যই আগামীকাল পরশুর মধ্যে আমরা উচ্চ আদালতে যাব। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট হাদি সমর্থকদের মধ্যে লড়াই অব্যাহত থাকায় ত্রাণ সহায়তা হুমকির মধ্যে পড়েছে। এর আগে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসকে ইয়েমেনে প্রবেশের অনুমতি দেয় সৌদি আরব। রেড ক্রস জানায়, সৌদির অনুমতি পাওয়ার পর ত্রাণ দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে পাঠানোর কথা ছিল যুদ্ধবিধ্বস্ত এডেনে। অচিরেই রাজধানী সানায় 2টি ত্রাণ সরবরাহকারী বিমান পাঠানো হবে বলেও জানায় তারা। তবে লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকায় তা কঠিন হয়ে পড়েছে। রোববার হাউথি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট হাদি সমর্থকদের সংঘর্ষে অন্তত 47 জন নিহত হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে দুর্বিষহ দিন পার করছে সাধারণ মানুষ। সৌদি জোটের অব্যাহত হামলার মধ্যেই এডেনের আরও বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা। এদিকে ভারত নতুন করে 225 জন নাগরিককে সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে দেশে ফিরিয়ে এনেছে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিসিবির আনুষ্ঠানিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্তোষজনক জবাব দিয়েছে আইসিসি। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। এছাড়া শ্রীনিবাসন ও মুস্তফা কামালের সাম্প্রতিক আলোচিত বিতর্ক জুনে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি বলেছি সুসমাধা পেয়েছি আমরা, সুতরাং আমি মনে করি যে এটার ব্যাপারে আর অবভিয়াসলি সার্বিকভাবে ওই ম্যাচের ব্যাপারে আমাদের যে অবজারভেশনগুলো ছিল আমরা সঠিকভাবেই আইসিসির যে ডিপার্টমেন্টকে এটা নিয়ে জানানো দরকার সেটা অবশ্যই আমার মনে হয় বোর্ডের একান্ত ব্যাপার, সেটা পাবলিক ইনফরমেশন নয়। ব্যক্তি বিশেষের যে সমস্যাটা আমি মনে করি তার কোনো প্রভাব আমাদের সাথে বিসিসিআই এর সাথে কোনো কিছু হবে না। বিসিসিআই এর যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা তারা ওয়ার্ল্ড কাপের সময় ছিলেন, তারা আমাদের সাথে কথা বলেছেন, এটা উঠে আসেনি যে তারা আমাদের ট্যুরে আসবেন না। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে স্বজনদের সাক্ষাৎ। আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন কাল। যত দ্রুত সম্ভব কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে, এক্ষেত্রে জেল কোড মানার সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। বনানীতে ছোট ছেলে কোকোর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। এবং রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে 4 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছেন বলছে পুলিশ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।